আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। অনেক দিন আসলে ভিডিও দেওয়া হয় না আপনাদেরকে। কোথাও যাইতে পারতেছি না, কোথাও যাব সেটাও ঠিক করতে পারতেছি না। এই কারণে হয়তো বা অনেক দিন ভিডিও করা হয় না। যদিও টুকটাক ভিডিও করা হয়েছে কিন্তু আপলোড করা হয় নাই, কারণ হচ্ছে একটু সময় স্বল্পতার কারণে। কোরবানি নিয়ে খুব একটা ব্যস্ত ছিলাম, আবার অফিসের কাজেও কিছুটা ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও দেওয়া হয়নি এবং কি করাও হয়নি। যাক, এখন থেকে চেষ্টা করব আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। ফানি হোক বা ব্লগ ভিডিও হোক অথবা শর্ট ভিডিও হোক, যে কোনো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা আশা করি কানেক্টেড থাকবেন আমার সাথে। আজকের গন্তব্য হচ্ছে যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণায়, এবং কি ওইখান থেকে যাব গুলিয়াখালী সি বিচের দিকে। যদিও গুলিয়াখালী সি বিচের দিকে না যেতে পারি, অ্যাটলিস্ট আমি চিন্তা করতেছি যে মিরসরাই দিয়ে ঢুকে সমুদ্র পাড়ে যে মেরিন ড্রাইভ রোডটা আছে ওই দিক দিয়ে কিছুটা ঘুরে আসব। বাসায় বসে বসে একা একা বোরিং হইতেছিলাম, যার কারণে চিন্তা করলাম যে আসলে না, একটা ট্যুর দেওয়া দরকার। অনেক দিন ট্যুর দেওয়া হয় না, এই কারণে বের হয়ে গেছি। প্রথমে আসলে গন্তব্য ঠিক করতে পারিনি, পরে গুগলে সার্চ দিয়ে দেখলাম যে কোথায় যাওয়া যায়। পরে দেখলাম যে খৈয়াছড়া ঝর্ণাটা একটু জমজমাট দেখা যাচ্ছে, তাই আর দেরি না করে সকাল সকাল রওনা হয়ে গেলাম খৈয়াছড়া ঝর্ণার দিকে। আজকের ওয়েদারটা আসলে সত্যি অন্যরকম, খুবই ভালো লাগতেছে আমার কাছে। যতটুকু যাইতেছি ততটুকুই মনে হচ্ছে যে আকাশের দিকে এগিয়ে যাচ্ছি আর কি। রাস্তাঘাটও একদম ফাঁকা। যাক, চলেন কথা না বাড়িয়ে আপনাদেরকে খৈয়াছড়া ঝর্ণা থেকে ঘোরাই নিয়ে আসি প্রথমে, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। তারপরের গন্তব্য আস্তে ধীরে আগাই। চলেন খৈয়াছড়া ঝর্ণা থেকে ঘুরে আসি। অনেক লম্বা একটা সফর শেষে চলে আসলাম হচ্ছে খৈয়াছড়া বাস স্ট্যান্ড। এখান থেকে 1.5 কিলোমিটার ভিতরে যেতে হবে। 1.5 কিলোমিটার ভিতরে হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার যেই মেইন স্পট এইখানে আর কি। ওইখান থেকে আরও ভিতরে নাকি অনেক যেতে হয়, তারপরে হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা। সকল রাইডারদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা খৈয়াছড়া যান, এই রোডটা কিন্তু খুবই ছোট একটা রোড, অনেক আঁকা বাঁকা রোড। আর এইখানে যে সিএনজি বা মোটর সাইকেল বলেন, যে যানবাহনগুলো চলাফেরা করে, এগুলো খুবই স্পিডে চলাফেরা করে। এখানে ছোটোখাটো জ্যামও লেগে থাকে, তো সাবধানে চালাবেন এই রোডটাতে। গাড়ি তেমন একটা স্পিডিং করবেন না। যাক, অবশেষে এসে পৌঁছালাম আমার গন্তব্যে, সেটা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা। এখনও আসলে গন্তব্যে যাই নাই। কেউ একজন ডাক দিতেছে আসলে পার্কিংয়ের জন্য। পার্কিং ফি তারা এখানে নাকি টোল আদায় করে 30 টাকা করে আমাকে বলল। তো আমি বললাম ঠিক আছে, দাও একটা পার্কিং টিকিট দিয়ে দাও। তারপরে ও একটা পার্কিং টিকিট ধরাই দিল আমাকে। আমার গাড়িটা আমি এইখানেই পার্কিং করব। এই জায়গাটা দেখতেও বেশ সুন্দর লাগতেছে। এখানে দেখতেছি আরও অনেক পার্কিংয়ের গাড়ি আছে, পেছনেও আছে, কিন্তু আমার কাছে এই জায়গাটা একটু সিকিউরড মনে হলো। এই কারণে আমি এখানেই রেখে দিলাম আমার গাড়িটা। গাড়ি পার্কিং করে আঁকা বাঁকা পথে হেঁটে যাচ্ছি অনেক দূরে। যেতে যেতে আসলে প্রকৃতি উপভোগ করতেছি। যাকেই জিজ্ঞাসা করি ভাই আর কতটুকু, সবাই বলতেছে ভাই কতটুকু আসছেন, তো আমি বলি আধা ঘন্টা, বলতেছে আরও 1 ঘন্টা হাঁটেন। আসলে অনেক দূরে, অনেক ভিতরে। যেতে যেতে কতটুকু যাচ্ছি বা কতটুকু হাঁটতেছি বলতেও পারতেছি না। হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত। মানে আমার লাইফে আমি মনে হয় না এতটুকু হাঁটছি, এই প্রথম এতটুকু হাঁটতেছি। হাঁটতে হাঁটতে চারিদিকে শুধু তাকাচ্ছি, প্রকৃতি আসলে আমাকে মুগ্ধ করে। হাঁটতে হাঁটতে যখন আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছি, তখন একটু বিশ্রাম নেওয়া দরকার ছিল। যাক, সামনে দেখলাম যে এক ভাই লেবুর শরবত, লেবু প্লাস ট্যাংয়ের শরবত বিক্রি করতেছে। তো আমি ওনাকে বললাম যে আমাকে একটা ভালো করে একটা ট্যাং শরবত বানিয়ে দেন। তো উনি আমাকে খুব সুন্দর করেই বানিয়ে দিল। এদিকে প্রচুর গরমের মধ্যে আমার একটু পরপর পানির তৃষ্ণা পাচ্ছে, যার কারণে আমি চিন্তা করলাম যে 1 গ্লাস লেবুর শরবত খেয়ে নেওয়াটাই বেটার, কেননা অনেক দূর হাঁটতে হবে, জানি না তাও নিজে কতটুকু যেতে হবে। অবশেষে এসে পৌঁছালাম হচ্ছে টিকিট কাউন্টারে। এখান থেকে নাকি টিকিট কাটতে হয়, আগে নাকি টিকিট কাটার কোনো সিস্টেম ছিল না। এই টিকিট নাকি নতুন করে শুরু করছে, জানি না কারা বা সরকার অনুমোদিত কি না। যাক, কথা না বাড়িয়ে আমিও একটা টিকিট নিয়ে নিলাম। টিকিট নিয়ে আমি ভিতরের দিকে এখন চলে যাব। যারা নতুন করে খৈয়াছড়াতে আসবেন বা পুরাতন যারাই আছেন, খৈয়াছড়াতে যদি আপনারা বৃষ্টির সিজনে যান, তাহলে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে বাইরে অ্যাংলেট পাওয়া যায়, অ্যাংলেট পরে আসবেন, কেননা রাস্তা খুবই পিচ্ছিল, হাঁটাটা একদম দুষ্কর হয়ে যায়।
দৈনিক নাকি এখানে দুর্ঘটনা ঘটতেছে, প্রচুর মানুষ আহত হচ্ছে এবং কি দু একজন নিহত হয়েছে শুনলাম। তো সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনার জীবনের অনেক মূল্য, অবশ্যই কখনো অবহেলা করবেন না, যখন যেটা দরকার সেটা করবেন জীবনের জন্য। তো আমি যেতে যেতে আসলে প্রকৃতি উপভোগ করতেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। বাগানের ভিতরে দিয়ে উপরে একবার উঠতেছি, আবার নিচে নামতেছি, যদিও রাস্তাটা পিচ্ছিল, খুবই সাবধানে এগোচ্ছি। এই যে দেখেন কতটা সাবধানে নামতে হচ্ছে, রাস্তা প্রচুর পিচ্ছিল। কখন বৃষ্টি হয়েছে সঠিক জানি না, তবে আসার সময় কোনো বৃষ্টি দেখি নেই, হয়তো বা গতকালকে বৃষ্টি হয়েছে, তবে রাস্তা কিন্তু প্রচুর পিচ্ছিল হয়ে আছে। তারপরে তো সবাইকে বলবো, যারাই যাবেন, আজকে হোক কালকে হোক বা পরশু হোক, যেদিনই যান খুবই সাবধানে যাবেন। দেখতেছেন কি পরিমাণে প্যাক কাদা এই রাস্তার মধ্যে আছে, মনে হচ্ছে খুব কাছাকাছি চলে আসছি খৈয়াছড়া ঝর্ণার। অনেক দূর হাঁটতে হয় ভাই, পায়ে ব্যথা হয়ে গেছে, এত পরিমাণে হাঁটছি আজকে। আমার লাইফে আমি কখনো এরকম হাঁটিনি, তবে আসলে উপভোগ করার জন্য আসছি। অতএব আমি চিন্তা করলাম যে না, লাস্ট পর্যন্ত যেই ছাড়বো, এটা কোথায় আছে এটা আমি দেখেই ছাড়বো, যার কারণে আমি এগিয়ে যাচ্ছি। যাওয়ার পথে আমার আসলে একটা জিনিস খুব খারাপ লাগলো, আপনারা যারাই ঝর্ণাতে যান, আসলে ঝর্ণার পরিবেশ বা দেশের পরিবেশ নষ্ট করার অধিকার আপনার নাই। যেখানেই আপনাদের ময়লা ফেলার স্থান, সেখানে ময়লা ফেলার চেষ্টা করবেন। আমি দেখলাম প্রত্যেকটা জায়গায় লেখা আছে যে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলুন, কিন্তু ঝর্ণার আশেপাশে পুরাটা পানির মধ্যে আমি প্রচুর পরিমাণের প্লাস্টিকের বোতল এবং কি পলিথিন দেখতে পেলাম। এটা আমার কাছে সত্যিই খুব খারাপ লেগেছে। আমরা যদিও পরিবেশের জন্য চিন্তা করি, কিন্তু পরিবেশের জন্য কাজ করি না। যাক, অবশেষে কথা বলতে বলতে চলে আসলাম আমার মেইন স্পট খৈয়াছড়া ঝর্ণার একদমই সামনে। এত পরিমাণের মানুষ, এত পরিমাণের ক্রাউড, আই থিঙ্ক আমি আগে কখনো দেখি নাই। প্রচুর পরিমাণে মানুষ ছিল, যেহেতু একটা ঈদের ছুটি চলতেছে, যার কারণে পর্যটন এরিয়া সবগুলোতেই প্রচুর পরিমাণের পর্যটক রয়েছে, যথেষ্ট পরিমাণ। আজকে এখানে এসে আসলে আমি বুঝলাম যে কত পরিমাণ পর্যটক আসলে এবারের ঈদে ঘুরতে বের হয়েছে। তবে ওইখানে গিয়ে আমার একটা জিনিস খুবই খারাপ লেগেছে একটা কথা শুনে, সেটা হচ্ছে প্রতিদিন কেউ না কেউ আহত হচ্ছে। এই যে দেখতেছেন ছেলেগুলা লাফ দিতেছে অনেক উপর থেকে, নিচে কি পাথর আছে নাকি পানি আছে এটা আসলে বলা যায় না, তারপরও তারা উপর থেকে লাফ দিচ্ছে এবং কি পানিতে অনেক লাফালাফি করতেছে। এইগুলো করতে গিয়ে অনেকে আহত হয়। তো আমার কথা হচ্ছে, আপনারা সেখানে আনন্দ করতে যান, অতএব আনন্দ করে আসুন, কিন্তু রিস্ক নিয়ে কোনো কিছু করবেন না। আমরা সবাই জানি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, অতএব এমন কোনো দুর্ঘটনা ঘটাবেন না যেটা আপনার পরিবারের জন্য এবং কি আপনার বন্ধু বান্ধবের জন্য অনেক শোক অথবা দুঃখ নিয়ে আসে। আমি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মানুষ কিভাবে আনন্দ করে এবং কি সবাই কি করতেছে। খুব ইচ্ছে ছিল আসলে পানিতে নেমে একটু গোসল করার, কিন্তু পরিবেশের কারণে এবং কি প্রচুর পরিমাণে ক্রাউড থাকার কারণে আর রিস্কটা নিই। উপরে অনেকে উঠতেছে, উপরে নাকি আরও 2টা ধাপ আছে, ওই উপরে ধাপগুলা দেখার জন্য অনেকেই উপরে উঠতেছে, কিন্তু আমি রিস্ক নিতে চাইনি, কেননা এমনিতেই রাস্তা খুব পিচ্ছিল ছিল, যার কারণে আমি নিচে থেকেই সব কিছু দেখতেছিলাম, সবাইকে দেখতেছিলাম কিভাবে কে আনন্দ করতেছে। যদিও বর্ষার সিজন ছিল, কিন্তু যতটা ভাবছিলাম যে পানি থাকবে তেমন একটা পানি নেই। ভাবছিলাম প্রচুর পরিমাণে পানি থাকবে, একটা ঝর্ণাতে ফুলফিল যে পানিটা থাকে ওই পানিটা আসলে আমি দেখতে পারি নাই, কিন্তু যতটুকু পানি আছে ততটুকু খারাপ না। একটা ঝর্ণার বেঁচে থাকা যতটুকু বোঝায় আর কি, ততটুকুই দেখতেছি ঝর্ণার মধ্যে পানি আছে। এই ছিল আমার খৈয়াছড়া ভ্রমণের সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিবেন। আর কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য একটি জায়গায়, অন্য আরেকটি ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকেই বিদায় নিলাম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।